হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 4। এই পৃষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর হবে, অনেক কাল আগে থেকেই মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল। নদীকে ঘিরেই তাদের রোজগার কাজকর্ম চলত, তাই পুরনো দিনের অনেক সভ্যতা নদীর ওপর নির্ভর করেই তৈরি হয়েছিল। মাতৃকা শব্দটির অর্থ হলো মায়ের মতো। এই সভ্যতার মানুষের কাছে নদী ছিল মায়ের মতো, তাদের কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সবচেয়ে বেশি, তাই এই সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পৃষ্ঠা 7। এই পেজের প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশ কোনটি? উত্তর হবে, উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল। সেখানে ছিল নানা রকম পরিবেশ ও মানুষ। পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি মিলিয়ে ছিল উপমহাদেশের পরিবেশ। মানুষের খাবার, পোশাক ও ঘরবাড়ি ছিল নানা রকম। এই হরেক রকম মিলমিশে বিরাট এলাকা নিয়ে ছিল ভারতীয় উপমহাদেশ। 3 নম্বর প্রশ্ন, কী নিয়ে ভারতীয় উপমহাদেশের ভূগোল তৈরি হয়েছিল? উত্তর হবে, ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল। সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল ও বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে তিনকোনা অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। 4 প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতবর্ষ বলা হতো? ভারত শব্দের অর্থ কী? উত্তর হবে, ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। ভারত শব্দটির একটি অর্থ হল ভরতের বংশধর। ভরত ছিল একটি পুরনো জনগোষ্ঠী। ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে ভারতবর্ষ বলা হতো। 8 নম্বর পৃষ্ঠা। 5 প্রশ্ন, ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে? উত্তর হবে 1853 সালের 16 এপ্রিল। 6 প্রশ্ন, মানুষ প্রথমে কি শিখেছিল? উত্তর হবে, মানুষ প্রথমে আগুন জ্বালাতে শিখেছিল। 7 প্রশ্ন, হাজার হাজার বছর ধরে মানুষ কিসের ব্যবহার জানত? উত্তর হবে, মানুষ শুধু পাথরের ব্যবহার জানত। 8 প্রশ্ন, কি বোঝাতে ইতিহাসে যুগ শব্দটি ব্যবহার করা হয়েছে? উত্তর হবে, ইতিহাসে হাজার হাজার বছরকে বোঝাতে যুগ শব্দটি ব্যবহার করা হয়েছে। 9 প্রশ্ন, লোহার যুগ কাকে বলে? উত্তর হবে, মানুষ যখন লোহার ব্যবহার শিখল সেই সময়কে বলে লোহার যুগ। 10 প্রশ্ন, তামার যুগ কাকে বলে? উত্তর হবে, মানুষ যখন তামার ব্যবহার শিখল সেই যুগকে তামার যুগ বলে। 11 প্রশ্ন, আনুমানিক কথাটির অর্থ কী? উত্তর হবে, আনুমানিক কথাটির অর্থ হলো আন্দাজ করে নেওয়া হয়েছে এমন। 12 প্রশ্ন, ভারতকে উত্তর ও দক্ষিণে ভাগ করেছে কে? উত্তর হবে, বিন্ধ্য পর্বতমালা। 13 প্রশ্ন, আর্যাবর্ত কোন অঞ্চলকে বলা হতো? উত্তর হবে, ভারতবর্ষকে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছিল বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো। 14 প্রশ্ন, কোন অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হতো? উত্তর হবে, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না, তাই এই দক্ষিণ ভাগকেই বলা হতো দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ছিল দাক্ষিণাত্য অঞ্চল। 15 প্রশ্ন, দ্রাবিড় দেশ কাকে বলা হতো? উত্তর হবে, দাক্ষিণাত্যে ছিল দ্রাবিড় জাতির বাস। কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশও বলা হতো। দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হতো। পৃষ্ঠা 9। 16 প্রশ্ন, প্রাক ইতিহাস যুগ কাকে বলে? উত্তর হবে, প্রাক কথাটির অর্থ হলো আগের। তাহলে প্রাক ইতিহাস মানে ইতিহাসের আগের সময়। এক সময় মানুষ লিখতে পারত না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। এই সময়কে অনেকে প্রাক ঐতিহাসিক যুগ বলেন, যেমন প্রস্তর যুগ। 17 প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? উত্তর হবে, এক সময় মানুষ লিখতে শিখল, কিন্তু সেই সময়ের পাওয়া অনেক লেখাই আজও পড়া যায়নি। এই পুরনো সময়টিকে ইতিহাসে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ, যেমন হরপ্পা সভ্যতা। 18 প্রশ্ন, ঐতিহাসিক যুগ কাকে বলে? উত্তর হবে, ইতিহাসে যে সময়ের লেখা পাওয়া যায় ও পড়া যায় তাকে বলা হয় ঐতিহাসিক যুগ, যেমন বৈদিক আর্য সভ্যতা। 19 প্রশ্ন, অব্দ ও বছর কথাগুলো কী জন্য ব্যবহার হতো? উত্তর হবে, সাল বোঝাতে ব্যবহার হতো।
20 প্রশ্ন, সেরা কুষাণ সম্রাট কে ছিলেন? এই উত্তরটা তো তোমরা সবাই জানো, উত্তর হবে কনিষ্ক। 21 প্রশ্ন, শকাব্দ কি? উত্তর হবে কনিষ্কাব্দের আর এক নাম শকাব্দ। 22 প্রশ্ন, কনিষ্ক কবে সিংহাসনে বসেন? উত্তর হবে 78 খ্রিস্টাব্দে। এর সাথে আরও একটা প্রশ্ন হতে পারে যে কিভাবে শকাব্দ জানা যায়, তখন উত্তর হবে খ্রিস্টাব্দ থেকে 78 বাদ দিলেই শকাব্দ জানা যায়। 23 প্রশ্ন, গুপ্তাব্দ কাকে বলা হয়? কবে নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়? উত্তর হবে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটি অব্দ গণনা চালু করেন, তাকে গুপ্তাব্দ বলা হয়। 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গণনা শুরু হয়। 24 প্রশ্ন, হর্ষাব্দ গণনা কবে চালু হয়? উত্তর হবে হর্ষবর্ধন রাজা হওয়ার সময় 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা চালু করেন। 10 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর। 25 প্রশ্ন, খ্রিস্টাব্দ কাকে বলে? উত্তর হবে যীশু খ্রিস্টের জন্মের সময়কালকে ধরে যে অব্দ বা সাল গোনা হয় তাকে খ্রিস্টাব্দ বলা হয়। সাধারণভাবে খ্রিস্টাব্দ অনুসারেই ইতিহাসে সাল তারিখ হিসাব করা হয়। 26 প্রশ্ন, খ্রিস্টপূর্বাব্দ কাকে বলা হয়? উত্তর হবে যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। পূর্ব মানে আগের, তাই খ্রিস্টপূর্বাব্দ হল খ্রিস্ট প্লাস পূর্ব, আগের প্লাস অব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা। 27 প্রশ্ন, খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ কিভাবে গণনা করা হয়? উত্তর হবে খ্রিস্টাব্দ গণনা করা হয় ছোট থেকে বড়র দিকে, যেমন 1, 2, 3, 4 এইভাবে, আর খ্রিস্টপূর্বাব্দ গণনা করা হয় বড় থেকে ছোটর দিকে। 28 প্রশ্ন, প্রথম খ্রিস্টাব্দ মানে কি? উত্তর হবে প্রথম খ্রিস্টাব্দ মানে যীশু যে বছর জন্মেছিলেন। 29 প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতক বলতে কি বোঝায়? উত্তর হবে খ্রিস্টীয় প্রথম শতক বলতে বোঝায় যিশুর জন্মের পর থেকে 100 বছর সময়কালকে। 11 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর। 30 প্রশ্ন, সহস্রাব্দ ও শতাব্দী বলতে কি বোঝায়? উত্তর হবে ইতিহাসের সময় গণার আর একটা হিসাবও দেখা যায়। 1000 বছর একসঙ্গে হলে তখন সহস্রাব্দ, আবার 100 বছর বোঝাতে শতাব্দী বা শতাব্দ বা শতক কথাটি ব্যবহার করা হয়। 31 প্রশ্ন, 10 বছর বোঝাতে কোন কথাটা ব্যবহার করা হয়? উত্তর হবে 12 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর। 32 প্রশ্ন, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? উত্তর হবে ছবি লেখা থেকে সব ইতিহাস জানা যায় না, সব লেখা পড়েও জানা যায় না, তাই ঘর বাড়ি বাসনপত্র পোশাক মুদ্রা গয়না অস্ত্রশস্ত্র মূর্তি এমন নানা জিনিস থেকে পুরনো কথা জানতে পারা যায়। ইতিহাস একটা শরীর, এই সবগুলো শরীরের সেই টুকরো টুকরো হাড় যা জুড়ে ইতিহাসের কঙ্কাল তৈরি হয়, এইগুলিকেই ইতিহাসের উপাদান বলা হয়। 33 প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক কাদের বলে? উত্তর হবে যারা মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদানগুলো খুঁজে বের করেন তাদের প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক বলে। প্রত্ন বা পুরা মানে পুরনো, তাত্ত্বিক মানে পণ্ডিত মানুষ। 34 প্রশ্ন, প্রত্নবস্তু বা পুরাবস্তু কি? উত্তর হবে খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলোকেই প্রত্নবস্তু বা পুরাবস্তু বলে। 35 প্রশ্ন, জাদুঘর কি? এখানে কি কি থাকে? উত্তর হবে জাদুঘর কথাটিকে ইংরেজিতে বলে মিউজিয়াম। এখানে মাটির নিচে থেকে পাওয়া নানা প্রত্নবস্তু এবং মাটির উপর থেকে পাওয়া নানা বস্তু যত্ন করে রাখা থাকে। এখানে আরও থাকে হারিয়ে যাওয়া বিশাল জন্তুদের হাড়, রাজা রানীদের পোশাক, অস্ত্রশস্ত্র, নানা রকম মূর্তি ছবি বইপত্র, আরও কত কী। পৃথিবীর নানা জায়গায় নানা ধরনের জাদুঘর দেখা যায়। কলকাতা শহরে একটা বিরাট জাদুঘর আছে। 36 প্রশ্ন, জিগস পাজল কি? উত্তর হবে কতগুলো টুকরো জুড়ে তৈরি হচ্ছে যে খেলা তার নাম জিগস পাজল। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকদের একইভাবে পুরনো দিনের ছবিটার সব টুকরো খুঁজতে হয়, ভাবতে হয়। পুরনো দিনের কথা জানার এত মজা ঠিক যেন এই জিগস পাজলের মতো। 14 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর। 37 প্রশ্ন, প্রত্নক্ষেত্র কাকে বলে? উত্তর হবে একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালান, এই অঞ্চলটাকে প্রত্নক্ষেত্র বলা হয়। 38 প্রশ্ন, প্রত্নবস্তুর পরেই সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর হবে লেখমালা।
39 প্রশ্ন, শিলালেখ কাকে বলে? উত্তর হবে পাথরের গায়ে খোদাই করা লেখগুলিকেই শিলালেখ বলা হয়। 40 প্রশ্ন, লেখমালার শ্রেষ্ঠ নমুনা কি? উত্তর হবে মৌর্য সম্রাট অশোকের লেখাগুলোই হচ্ছে লেখমালার শ্রেষ্ঠ নমুনা। 41 প্রশ্ন, প্রশস্তি বলতে কি বোঝায়? উত্তর হবে অনেক শাসক তাদের নিজস্ব গুণকীর্তন নিজেরাই খোদাই করতেন। অনেক শাসকের গুণ লেখ হিসাবে খোদাই করে রাখা হতো, সেগুলোকেই বলা হয় প্রশস্তি। প্রশস্তি মানে গুণগান করা। এই প্রশস্তি ও লেখ থেকে সেই শাসকের সম্বন্ধে নানা কথা জানতে পারা যায়, যেমন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। 42 প্রশ্ন, শক ও কুষাণদের ইতিহাস কী থেকে জানা যায়? উত্তর হবে তাদের মুদ্রা থেকে। 15 নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর। 43 প্রশ্ন, ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান কি? উত্তর হবে বৈদিক সাহিত্য। 44 প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? উত্তর হবে বাণভট্ট। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।